প্রথমেই জানিয়ে দিব অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার। সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। নিজের আপন ভাই ওসমান হাদি, বড় ভাই ওমর হাদি নিজের ভাইয়ের বিচার বেঁচে দিল। যা ঘটল থাকছে বিস্তারিত ভিডিওতে। ঢাকা ৭ আসনে জামায়াতের প্রার্থী এনায়েতুল্লাহর ১১৬ কোটি টাকার সম্পদ, ইসির সিদ্ধান্ত স্থগিত। ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনে নির্বাচন হবে আগের সীমানায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঢাকা ৭ সংসদীয় আসনে পুরান ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ এনায়েতুল্লাহকে প্রার্থী করেছে জামায়াতে ইসলামী। তার বার্ষিক আয় প্রায় ৭ কোটি টাকা, স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পদ আছে ১১৬ কোটি টাকার। তবে তার ৮২ কোটি ৮৭ লাখ ৫১,৭৭৭ টাকা ঋণও রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীর চর আংশিক ও কোতোয়ালি আংশিক থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা ৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে লড়তে যাচ্ছেন এনায়েতুল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তারা নিজেদের আয় ব্যয় ও সম্পদের তথ্য হলফনামা আকারে জমা দিয়েছেন মনোনয়নপত্রের সঙ্গে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশিত হয়েছে। পেশায় ব্যবসায়ী এনায়েতুল্লাহ হলফনামায় নিজেকে স্বশিক্ষিত উল্লেখ করেছেন। তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৬,৮৬,৩৫,০৮০ টাকা। এর মধ্যে বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান বা অন্যান্য স্থাবর সম্পত্তির ভাড়া থেকে পান ৪১,৮৮,৮৫৪ টাকা, ব্যবসা থেকে আসে ৬,৪,৭৩,২৩৭ টাকা, শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্র থেকে আসে ৩৯,৪২,৯৯০ টাকা, অন্যান্য উৎস থেকে পান ৩০,০০০ টাকা। হলফনামার তথ্য অনুযায়ী এনায়েতুল্লাহর অস্থাবর সম্পদ আছে ৯২,২৩,৭৭,৭২৯ টাকার। এর মধ্যে নগদ আছে ৪৫,৬৮,৫০০ টাকা। ব্যাংকে জমা আছে ৭,১১,২৪,৪৫৪ টাকা। বন্ড, ঋণপত্র ও শেয়ার আছে ৭,২২,২২,৭৭৫ টাকার। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে ৭,৫,০০,০০০ টাকার। গহনা আছে ৫,০০০ টাকার, আর ইলেকট্রনিক্স পণ্য আছে ১৮ লাখ টাকার, আর আসবাব আছে ২১ লাখ টাকার। তার ৩টি আগ্নেয়াস্ত্রও আছে, শর্টগান, রিভলভার ও রাইফেল। এনায়েতুল্লাহর ২ স্ত্রী রয়েছেন, তারা হলেন মুসাম্মদ শাহনাজউল্লাহ ও রায়হানা এনায়েত। তার স্ত্রীদের নামে ২১,৭৭,০০০ টাকার অস্থাবর সম্পদ আছে। সব মিলিয়ে নির্ভরশীলদের নামে আছে ৭৮,৩৫,৫৭৫ টাকার সম্পদ। এই প্রার্থীর ওপর নির্ভরশীলদের বছরে আয় দেখানো হয়েছে ১০,২৩,৬৯৪ টাকা। এনায়েতুল্লাহর ২৩,৭২,১৩,০২৩ টাকা মূল্যের স্থাবর সম্পদ আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১,১,৬৫,০০০ মূল্যের ২,৫৪৬ কৃষি জমি, ২২,৫৬,৪৮,০২৩ টাকা মূল্যের ভবন ও অকৃষি জমি রয়েছে তার। এর বাইরে স্ত্রীদের নামে ৩৯,৮১,৬০০ টাকার ও নির্ভরশীলদের নামে ২৯,৮৪,৬০০ টাকার স্থাবর সম্পদ আছে। সর্বশেষ জমা দেওয়া আয়কর বিবরণীতে এনায়েতুল্লাহ ৫,২২,১১,৩৯৩ টাকার আয় দেখিয়েছেন। এর বিপরীতে তিনি ১,৮৬,৬১,৫৫৪ টাকা কর দিয়েছেন। আয়কর বিবরণীতে তিনি নিজের নামে মোট সম্পদ দেখিয়েছেন ১০৮,৭৭,৮০,৯৯৯ টাকার। এছাড়া স্ত্রীদের নামে ২০,৭০,০০০ টাকার সম্পদ এবং সন্তানের নামে ৭,৩৭,১০,১৫৪ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি। প্রিয় দর্শক, যারা ভিডিওতে এখনও লাইক দেননি অবশ্যই একটি লাইক দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ইসির সিদ্ধান্ত স্থগিত। ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনে নির্বাচন হবে আগের সীমানায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ১ ও পাবনা ২ আসনে নির্বাচন স্থগিত রাখতে নির্বাচন কমিশনের ৬ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল অনুসারে এই ২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের গত বছরের ৪ সেপ্টেম্বরের গেজেট অর্থাৎ সীমানা নির্ধারণ সংক্রান্ত অনুসারে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পাবনা ১ আসনের এক প্রার্থীর করা লিভ টু আপিলের অর্থাৎ আপিল করার অনুমতি চেয়ে আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ
আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেট প্রকাশ করে। সেখানে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা ২ আসন চূড়ান্ত করা হয়েছিল বলে লিভ টু আপিলকারীর জ্যেষ্ঠ আইনজীবী ইমরান এ সিদ্দিকী জানান। তিনি প্রথম আলোকে বলেন, লিভ মঞ্জুর অর্থাৎ আপিল করার অনুমতি করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। ৪ সেপ্টেম্বরের গেজেট অনুসারে নির্ধারণ করা সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি আসন দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। হাইকোর্টের রায়ের পর ইসি আসন দুটির সীমানার বিষয়ে গত বছরের ২৪ ডিসেম্বর সংশোধিত গেজেট প্রকাশ করেছিল, এটিও স্থগিত করা হয়েছে। আসন দুটিতে অর্থাৎ পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করা সংক্রান্ত ইসির ৬ জানুয়ারি অফিস আদেশও স্থগিত করা হয়েছে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ইসির ৪ সেপ্টেম্বরের গেজেটের এই দুটি আসন সংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাইদ হাইকোর্টের রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল যথাযথ অর্থাৎ অ্যাবসলিউট ঘোষণা করে ১৮ ডিসেম্বর রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ে পাবনা ১ আসন থেকে বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা ২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত ইসির গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের মতো অর্থাৎ ২০২৩ সালের ১ জুনের গেজেট অনুসারে পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের রায়ের পর ২৪ ডিসেম্বর পাবনার আসন দুটি নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। তাতে আগের মতোই পুরো সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার বাকি ৫টি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা নিয়েই পাবনা ১ আসন গঠিত হয়। আর পাবনা ২ আসনও গঠিত হয় বেড়া উপজেলার বাকি ৫টি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা নিয়ে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ইসি ও পাবনা ১ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ নাজিবুর ইসলাম অর্থাৎ আইনজীবী নাজিব মোমেন আপিল বিভাগে পৃথক আবেদন করেন। আবেদন দুটি ৫ জানুয়ারি শুনানির জন্য ওঠে। সেদিন শুনানি নিয়ে পাবনা ১ ও ২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। লিভ টু আপিল অর্থাৎ আপিল করার অনুমতি দায়ের করা পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে বলে উল্লেখ করা হয়। এরপর ৬ জানুয়ারি নির্বাচন পরিচালনা ২ অধিশিখা থেকে এক অফিস আদেশে জানানো হয়, আপিল বিভাগের ৫ জানুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা পাবনা ১ ও পাবনা ২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। অন্যদিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পাবনা ১ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ নাজিবুর ইসলাম অর্থাৎ আইনজীবী নাজিব মোমেন লিভ টু আপিল অর্থাৎ আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন, যা ১৩ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন শুনানি নিয়ে লিভ টু আপিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৪ জানুয়ারি শুনানির জন্য নির্ধারণ করা হয়। এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে আজ লিভ মঞ্জুর করে আদেশ দেওয়া হয়। আদালতে নাজিব মোমেনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ইমরান এ সিদ্দিকী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী এবিএম ইমদাদুল হক খান শুনানিতে ছিলেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী।